ছাত্ররা, বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা সকলে বাড়িতে আছো। তোমাদের পাঠ্য বিষয়বস্তু প্রতিদিনই কিছু না কিছু পড়া হচ্ছে। আজ ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা হবে এই ভিডিওটির মাধ্যমে। ইউরোপ মহাদেশ সমগ্র পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। এই মহাদেশেই আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা এবং শিল্প বিপ্লবের প্রথম বিকাশ ঘটেছিল। যখন কোনো দ্রব্য সামগ্রী অনেক মানুষের সাহায্য নিয়ে, অর্থাৎ অনেক মানুষের একসাথে কর্মদক্ষতার মাধ্যমে, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে, অনেক যন্ত্রপাতির সাহায্য নিয়ে এবং বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের উদ্দেশ্য নিয়ে উৎপাদন করা হয়, তখন সেই উৎপাদন ব্যবস্থাকে বলা হয়ে থাকে শিল্প। আর বিপ্লব হচ্ছে যে তোমার যুগান্তরকারী পরিবর্তন। তো এরকম উৎপাদন ক্ষেত্রে যে যুগান্তরকারী পরিবর্তনটা ঘটেছিল সেটা প্রথম ইউরোপ মহাদেশেই ঘটেছিল। একেই বলা হয়ে থাকে শিল্প বিপ্লব। পরবর্তী সময়তে সমগ্র পৃথিবীতেই শিল্প বিপ্লবের যে প্রসার এবং তার যে প্রভাব সেটা পড়েছিল। ইউরোপ মহাদেশে জ্ঞানের অনেক বিকাশ ঘটেছিল। বিজ্ঞানের, সাহিত্য, সংস্কৃতির, প্রযুক্তি, গবেষণার প্রভৃতির অনেক উন্নতি এবং বিকাশ ঘটেছে। সেই ষোড়শ শতাব্দী থেকেই ইউরোপ মহাদেশের থেকে উৎসাহী নাবিকেরা পৃথিবীর অন্যান্য যে দেশ এবং মহাদেশ আছে সেগুলো অনুসন্ধানের পথে তারা বেরিয়েছিল এবং তারা অনেক দেশ এবং মহাদেশের খোঁজও সেখান থেকে জোগাড় করেছিল। আর ইউরোপ মহাদেশ যেহেতু অনেক উন্নত মহাদেশ, তাই এখানকার বেশ কিছু দেশ, যেমন ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, হল্যান্ড, এরা পৃথিবীর বেশ কয়েকটি দেশে তারা উপনিবেশ স্থাপন করেছিল। এরপর আসা যাক ইউরোপ মহাদেশের সীমা। তোমরা যখন বাড়িতে পড়বে ইউরোপ মহাদেশ সম্পর্কে, তখন কিন্তু তোমরা ইউরোপ মহাদেশের মানচিত্র প্রত্যেকে বই খুলে রাখবে, মানচিত্র বই, আর তার সঙ্গে তোমাদের পাঠ্য বইও তোমরা এখান থেকে পড়বে। মানচিত্র জানতে গেলে মানচিত্রের 8টা দিক সম্পর্কে খুব ভালো করে জানতে হয়। মানচিত্রের একদম উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, ঠিক তোমার ডান দিক এবং মানচিত্রের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, আর তোমার বাঁ দিক এবং মানচিত্রের বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক। এবার উত্তর এবং পশ্চিমের মাঝে অবস্থান করছে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিমের মাঝে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ এবং পূর্বের মাঝে অবস্থান করছে দক্ষিণ পূর্ব দিক, আর উত্তর পূর্বের মাঝে অবস্থান করছে উত্তর পূর্ব দিক। মানচিত্র জানতে গেলে এই 8টা দিক সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। মানচিত্র বই দেখে তোমরা ইউরোপ মহাদেশটা পড়বে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ইউরোপ মহাদেশের যে পরিসীমা, অর্থাৎ কোন দিকে কী কী অবস্থান করছে, সেইটা সম্পর্কে তোমরা মানচিত্রের মধ্য দিয়ে দেখো। ইউরোপ মহাদেশের একেবারে উত্তরে চলে যাও, মানে একদম উপরের দিকে, সেখানে অবস্থান করছে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, আর রয়েছে শ্বেত সাগর আর বাল্টিক সাগর। দেখতে পাচ্ছ, উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর। ইউরোপ মহাদেশের পূর্ব দিকে এশিয়া মহাদেশ এবং কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান আসলে একটি হ্রদ, এত আয়তনে বড় যে এটাকে সাগর বলা হয়ে থাকে। এই কাস্পিয়ান সাগর এবং এশিয়া মহাদেশ পূর্ব দিকে অবস্থান করছে। দক্ষিণ দিকে ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী আর কৃষ্ণ সাগর অবস্থান করছে দক্ষিণ দিকে। পশ্চিম দিকে অবস্থান করছে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর আর উত্তর সাগর। এই হচ্ছে ইউরোপ মহাদেশের সীমা। আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। দেখতে পাচ্ছ তোমরা জিব্রাল্টার প্রণালীকে। আর ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে উরাল পর্বতশ্রেণী এবং উরাল নদী। ইউরোপ মহাদেশের মধ্যে অনেক বড় বড় শহর রয়েছে।
যেমন লন্ডন, আমস্টারডাম, রোম, বার্লিন এরকম অনেকগুলো শহর রয়েছে। এবার ইউরোপ মহাদেশের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির কারণ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। দেখো, উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান। ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধের স্থলভাগের প্রায় মধ্যভাগে অবস্থান করছে। সেই জন্য ইউরোপ মহাদেশ পৃথিবীর আর অন্যান্য মহাদেশ এবং দেশগুলির সাথে ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থা খুব ভালোভাবে গড়ে তুলতে পেরেছে। 3 দিক জলভাগ। ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর অবস্থান করছে। পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, বিস্কে উপসাগর, আর দক্ষিণ দিকে ভূমধ্য সাগর, জিব্রাল্টার প্রণালী, কৃষ্ণ সাগর। তাহলে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত। এই জন্য এই জলভাগের মাধ্যমে যাতায়াতের খুব ভালোভাবে এবং ব্যবসা বাণিজ্যও খুব ভালোভাবে করতে পারে। নাতিশীতোষ্ণ জলবায়ু। ইউরোপ মহাদেশের মানচিত্রের দিকে তুমি যদি তাকাও তাহলে দেখতে পাবে যে ইউরোপ মহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং সমভাবাপন্ন প্রকৃতির হয়। তার কারণটা মানচিত্র দেখতে বললাম, কারণ ইউরোপ মহাদেশের উত্তরে দেখতে পাচ্ছ উত্তর মহাসাগর রয়েছে, শ্বেত সাগর রয়েছে, বাল্টিক সাগর রয়েছে। পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে, উত্তর সাগর রয়েছে, আর বিস্কে উপসাগর রয়েছে। দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর অবস্থান করছে। যদি কোনো স্থলভাগ এবং জলভাগ পাশাপাশি অবস্থান করে তাহলে সেই স্থানে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। তার কারণ, যদি জলভাগ এবং স্থলভাগ পাশাপাশি থাকে, দিনের বেলা সূর্যের যে তাপটা আসে সেটা জলভাগ খুব তাড়াতাড়ি সেই তাপটা গ্রহণ করতে পারে না, আবার খুব তাড়াতাড়ি সেই তাপটা ছাড়তেও পারে না। তো দিনের বেলা উত্তপ্ত হয় মূলত। তো দিনের বেলা জলভাগ যেমন খুব তাড়াতাড়ি গরম হতে পারে না, ঠিক সেরকমই পাশে যে স্থলভাগ রয়েছে, স্থলভাগ কিন্তু জলভাগের তুলনায় খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। এর ফলে এর উপরের যে বাতাস থাকে সেগুলো সব বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উঠতে শুরু করে। ফলে এই স্থানে বায়ুশূন্য অবস্থান নিম্নচাপ কেন্দ্র অবস্থান করে। আর পাশের যে জলভাগ রয়েছে সেই জলভাগের মধ্যে উচ্চচাপ অবস্থান করে। তার কারণ এটা বেশি উষ্ণ হয় না, তাই দেখা যায় দুপুরবেলার দিকে তখন এখানে নিম্নচাপ অবস্থান করে স্থলভাগের ওপরে, আর এই উচ্চচাপ অর্থাৎ জলভাগের উপর থেকে উচ্চচাপযুক্ত বায়ু আসে এই নিম্নচাপ কেন্দ্র পূরণ করবার জন্য। যে বায়ুটা আসে জলভাগ থেকে স্থলভাগের দিকে তার নাম হচ্ছে সমুদ্র বায়ু। আবার যখন সন্ধেবেলা স্থলভাগ এবং জলভাগ উভয়ে তাপ বিকিরণ করতে শুরু করে, দিনের বেলা যেরকম স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল, রাত্রিবেলাতে সেই রকম স্থলভাগ খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে শুরু করে। এর ফলে মধ্যরাত্রিতেই স্থলভাগ ঠান্ডা হয়ে যায়। কিন্তু তার পাশে যে জলভাগ অবস্থান করছে, জলভাগ যেমন দিনের বেলা তাড়াতাড়ি গরম হয়নি, সেরকম রাত্রিবেলাতেও সে খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে পারে না। এর ফলে স্থলভাগের তুলনায় জলভাগে সন্ধ্যের পর থেকে কিন্তু এখানে বায়ুর পরিমাণটা অনেক কম থাকে, অর্থাৎ এখানে তখন নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়। তাই মধ্যরাত্রিতে স্থলভাগ যখন বায়ু সমস্ত তোমার এখানে বায়ু ভারী হয়ে যায়, অর্থাৎ বায়ুর ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়, কারণ এই জায়গার উষ্ণতা আস্তে আস্তে কমতে শুরু করে তাই এবং তাপ বিকিরণ করে ফেলে, এর ফলে ঠান্ডা হয়ে যায়, তাই এখানে তখন উচ্চচাপ অবস্থান করে। তাই মধ্যরাত্রির দিকে স্থলভাগ থেকে জলভাগের দিকে অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে স্থলবায়ু। এই স্থলবায়ু এবং যে সমুদ্র বায়ু উভয়ের এই যে আদান প্রদান ঘটে, অর্থাৎ তাপের যে আদান প্রদান ঘটে, তার ফলে যদি জলভাগ এবং স্থলভাগ পাশাপাশি অবস্থান করে তাহলে সেই স্থলভাগের জলবায়ু কখনোই চরম ভাবাপন্ন প্রকৃতির হবে না, সব সময় সমভাবাপন্ন প্রকৃতির হবে। আর এখানকার ইউরোপ মহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, কারণ দেখতে পাচ্ছ তোমরা উত্তর মহাসাগরের খুব কাছাকাছি অবস্থান করছে, সেই জন্য এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়। এখানে অধিবাসীরা অত্যন্ত পরিশ্রমী এবং কর্মঠ, আর তারা আধুনিক প্রযুক্তিবিদ্যায় শিক্ষিত এবং তারা যথেষ্ট পরিমাণে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। সেজন্য তাদের পক্ষে সমস্ত শিল্পকর্ম এবং কৃষিকাজ উভয়ই করা খুব সহজ হয়।
উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত। ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকে, এই যে উত্তর এবং পশ্চিম দিকের মাঝে যে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে যে সমস্ত বন্দরগুলো অবস্থান করছে, যেহেতু পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অবস্থান করছে, তোমাদের এর আগে মানচিত্রে দেখালাম, তো সেই জন্য সেখান দিয়ে উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত যায়, যার প্রভাবে উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফ জমতে পারে না। কারণ যদি তোমার জানলার বাইরে দিয়ে কোনো ঠান্ডা বাতাস যায়, তাহলে ঘরের ভিতরের আবহাওয়াটা কীরকম হবে? ঠান্ডা হবে। কিন্তু গরমকালে যখন গরম বাতাস যায় তখন কীরকম হয় না? গরম হয় ঘরের ভিতরটা। তো সেই ঠিক সেরকমভাবে এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগর থেকে যখন প্রবাহিত হয় উত্তর পশ্চিমের বন্দরগুলোর পাশ দিয়ে, তখন সেখানে বরফকে মুক্ত করে দেয়, অর্থাৎ বরফকে গলিয়ে দেয়। এরপর দেখো রয়েছে সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য। ইউরোপ মহাদেশে রাশিয়াতে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বনভূমি অবস্থান করতে দেখতে পাওয়া যায়। শুধু রাশিয়া না, ফিনল্যান্ডের উত্তরভাগে, নরওয়ের কিছু জায়গাতে সেখানেও অবস্থান করছে, কিন্তু রাশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করছে। তোমরা জানো যে এশিয়া মহাদেশের মধ্যে পৃথিবীর সবথেকে বৃহৎ যে সরলবর্গীয় বনভূমি তৈগা, সেই তৈগা বনভূমি অবস্থান করছে। সেই তৈগা বনভূমির বেশ কিছুটা অংশ অবস্থান করছে ইউরোপ মহাদেশের অন্তর্গত রাশিয়াতে। দেখো তোমরা মানচিত্রের মধ্যে এই যে রাশিয়া, আর এখানে হচ্ছে এশিয়া মহাদেশ, এই জায়গা বরাবর পুরোপুরি অবস্থান করে সেই তৈগা বনভূমি। খানিকটা বেশিরভাগ অংশটা পড়ে এশিয়াতে, আর কিছুটা অংশ পড়ে ইউরোপ মহাদেশের অন্তর্গত রাশিয়ার বেশ কিছু স্থান জুড়ে। শুধু রাশিয়া না, তার পাশাপাশি বেশ কিছু দেশের মধ্যেও পড়ে। তাই এখানে সরলবর্গীয় বনভূমি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আর সরলবর্গীয় বনভূমিতে যে সমস্ত কাঠ পাওয়া যায়, সেই কাঠগুলো অত্যন্ত নরম প্রকৃতির, আর সেখানকার যে কাষ্ঠমণ্ড সেটা অত্যন্ত নরম হয়। তাই সেই কাষ্ঠমণ্ড কাষ্ঠ শিল্পে এবং কাগজ শিল্পের উন্নতিতে খুব সাহায্য করে। হ্যাঁ, সেই জন্য কাগজের যে উপাদান, কাগজ তৈরির জন্য যে কাষ্ঠমণ্ড লাগে, সেটা সরলবর্গীয় গাছের বনভূমি থেকে সংগ্রহ করলে খুব উন্নত মানের এবং খুব ভালো কাষ্ঠমণ্ড, যেটা দিয়ে খুব ভালোভাবে কাগজ তৈরি করা যায়। ইউরোপ মহাদেশে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, তাই ইউরোপ মহাদেশের সমৃদ্ধ তো হবেই, কারণ এত খনিজ সম্পদ পাওয়া গেলে সেই খনিজ সম্পদের ওপর নির্ভর করে যেমন তোমার শিল্পকর্ম করতে পারে, সেরকম বিদ্যুৎ উৎপাদনও করতে পারে। জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ। ইউরোপ মহাদেশ এমনিতেই আধুনিক প্রযুক্তিবিদ্যায় খুবই উন্নত, সেজন্য এখানে পারমাণবিক বিদ্যুতের যথেষ্ট বিকাশ ঘটেছে। আর জলবিদ্যুৎ উৎপাদন হয় এখানকার নদীগুলো খরস্রোতা এবং হিমবাহ গলা জলে পুষ্ট, অর্থাৎ সারা বছরই জল থাকে। সেই নদীর জলকে কাজে লাগিয়ে এখানে খুব ভালোভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। উন্নত যোগাযোগ ব্যবস্থা। ইউরোপ মহাদেশের বেশিরভাগ অঞ্চলই সমতল ভূমি, যার ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। শুধু সমতল ভূমি না, ইউরোপ মহাদেশের যেহেতু 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত, তাই জলপথেও এরা কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকে। নিজেদের দেশের মধ্যে অন্তর্দেশীয় এবং বহির্দেশীয় উভয় রকমেরই বাণিজ্যের বিকাশ ঘটেছে। স্থলভাগের মধ্যে যেহেতু ইউরোপ মহাদেশের মধ্যে সমতল ভূমি রয়েছে, আর তার সাথে জলভাগও রয়েছে। তোমরা জানো যে জলভাগের মাধ্যমে খুব সহজেই অল্প খরচে দ্রব্য নিয়ে আসা এবং নিয়ে যাওয়া উভয়ই করা যায়। বাণিজ্যিক মৎস্য আহরণ। ইউরোপ মহাদেশের 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত, ফলে সেই জলভাগে খুব ভালোভাবে সেখানে মৎস্য চাষ করা যায়। আর সেই মৎস্য সেখান থেকে উত্তোলন করে মৎস্য প্যাকেটিং করা খাবার এবং মৎস্য বাজারে বিক্রিও হয় খুব ভালো, আর সেই মৎস্যের চাহিদাও রয়েছে। সেজন্য ইউরোপ মহাদেশ কিন্তু খুবই সমৃদ্ধ। আর এখানকার কৃষি ব্যবস্থা খুবই উন্নত, কারণ আমাদের এখানে যারা কৃষক তারা বেশিরভাগই কেউ পড়াশোনা করে না, কিন্তু ইউরোপ মহাদেশে যারা কৃষক তারা কিন্তু কৃষিবিদ্যায় পড়াশোনা করার পরে তারা কৃষিকাজে যায়, এবং ওদের ওখানে বীজ রোপণ থেকে বপন, ফসল কাটা সমস্ত কিছুই হয় আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে। তো সেই জন্য, এবং ওদের ওখানকার যে কৃষি জমিগুলো, সেই কৃষি জমিগুলো আমাদের এখানকার 10টা জমির সমান হবে এক একটা কৃষি জমি। এছাড়া আরও একটা কথা এখানে বলা, যে আমাদের দেশ এবং মহাদেশ, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশ বা আমাদের ভারতবর্ষ, এখানে যে পরিমাণ জনঘনত্ব এবং জনসংখ্যা, তার থেকে অনেক অনেক কম জনসংখ্যা কিন্তু ইউরোপ মহাদেশে রয়েছে।
যার ফলে ওখানে জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ কম, সেজন্য জমির ওপরে জনসংখ্যার চাপও অনেক কম। আমাদের এখানে যেমন চাষযোগ্য জমিগুলোতে অনেক সময় জনবসতি প্রয়োজনের জন্য সেখানে বাড়িঘর তৈরি করা হয়, কিন্তু ওদের ওখানে সেটা হয় না। আর ওদের ওখানকার সেই জন্য কৃষি ব্যবস্থাও খুবই উন্নত। এরপর একটা উন্নত কৃষি ব্যবস্থার মধ্যে একটি অন্যতম বিষয় রয়েছে, যেটা হচ্ছে মিশ্র কৃষি। এই মিশ্র কৃষি পদ্ধতি হচ্ছে সেই কৃষি পদ্ধতি যেখানে কৃষকের স্বার্থের কথা ভেবে শুধুমাত্র কৃষিজ ফসল উৎপাদন নয়, কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি সেখানে পশুপালনও করা হয়, যাতে করে কৃষক যদি ফসল উৎপাদনের সময় কোনোভাবে কোনো রকম তার কোনো সমস্যা হয় বা সে যদি লাভবান না হয়, তাহলে তার পাশাপাশি পশুপালন করে সেখান থেকে যাতে তার সে ক্ষয়ক্ষতির পরিমাণটা মেটাতে পারে। এই উদ্দেশ্যকে নিয়ে, এবং ওদের ওখানে তো কৃষি জমিগুলো আকারে বিশাল বড় হয়, সেই জন্য একদিকে কৃষিজ ফসল উৎপাদন করে আর একদিকে করে পশুপালন। এর ফলে কৃষক কৃষিজ ফসল উৎপাদন করে সেগুলোও যেমন বিক্রি করতে পারে, সেরকম পশুজাত দ্রব্য সামগ্রী অর্থাৎ দুধ, মাংস এবং লোম দিয়ে সেখানকার পোশাক, এই সমস্ত কিছু তারা বিক্রি করতে পারে, এবং তাদের কৃষকদের কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। এই জন্য ইউরোপ মহাদেশ সব দিক থেকেই অত্যন্ত সমৃদ্ধ একটি মহাদেশ। এরপর ইউরোপ মহাদেশের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তোমরা মানচিত্রের মধ্যে দেখো। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট, কারণ ষষ্ঠ বৃহত্তম মহাদেশ এবং সমগ্র পৃথিবীর মধ্যে মাত্র 2% অঞ্চল জুড়ে অবস্থান করছে ইউরোপ মহাদেশ। কিন্তু এত আয়তনে ছোট হলেও এখানে প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব ঘটে না। অর্থাৎ এখানে যেমন সমতল ভূমি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বৃহৎ সমভূমি, সেরকম বৃহৎ সমভূমি অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে, কিছু মালভূমি অঞ্চল অবস্থান করছে। সেজন্য এখানে কিন্তু তো ভূপ্রকৃতির দিক থেকে কোনো বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্য সাগরের এই উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে উত্তরে উত্তর সাগর পর্যন্ত, এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থান করছে বিভিন্ন রকমের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। অর্থাৎ কোথাও তুষার ঢাকা পর্বত অবস্থান করছে, কোথাও বিস্তৃত সমতল ভূমি অবস্থান করছে, কোথাও মালভূমি অবস্থান করছে, কোথাও বেশ কিছু নিচু অবনত জলভাগ অবস্থান করছে। এরকম বিভিন্ন রকমের বৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যায়। ইউরোপ মহাদেশে যে দক্ষিণের পার্বত্য অঞ্চল রয়েছে, তার মধ্যে দেখো রয়েছে এই যে আল্পস পর্বত শ্রেণী। এই আল্পস পর্বত শ্রেণী দক্ষিণের পার্বত্য অঞ্চলের একদম মধ্যভাগে অবস্থান করছে। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লা, যেটা অবস্থান করছে ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে। তোমরা রাজনৈতিক মানচিত্রটা একটুখানি দেখো, এই যে ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে, অর্থাৎ এই জায়গা বরাবর অবস্থান করছে। এই যে সুইজারল্যান্ড দেখতে পাচ্ছ, ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে এই স্থান বরাবর অবস্থান করছে। আল্পস পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লা, সেটা অবস্থান করছে। সর্বোচ্চ শৃঙ্গ মানে জানো, আল্পস পর্বতের একদম উঁচু মাথাটা আমি এর আগে ভূমিরূপ ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এরপরে রয়েছে আল্পস পর্বত থেকে বিভিন্ন দিকে শিরা মতো বেশ কিছু পর্বত প্রসারিত হয়েছে। যেমন প্রথমেই রয়েছে পিরেনিজ পর্বত, দেখতে পাচ্ছ তোমরা এই যে পিরেনিজ পর্বত। পিরেনিজ পর্বত অবস্থান করছে ফ্রান্স এবং স্পেন সীমান্তে। রাজনৈতিক মানচিত্রের মধ্যে চলে এসো, এই দেখো স্পেন এবং ফ্রান্স এই দুটোর এই সীমান্ত অঞ্চল বরাবর অবস্থান করছে পিরেনিজ পর্বত। এছাড়াও রয়েছে এই যে সিয়েরা নেভেদা, সিয়েরা নেভেদা এখানে অবস্থান করছে। আর ক্যান্টাব্রিয়ান পর্বত দেখতে পাচ্ছ, যেটা স্পেনের মধ্যে শুধু অবস্থান করছে। দেখো এই যে স্পেনের মধ্যে এই জায়গা বরাবর ক্যান্টাব্রিয়ান পর্বতটা অবস্থান করছিল। এরপর ইতালিতে অবস্থান করছে অ্যাপেনাইন পর্বত। এই যে অ্যাপেনাইন পর্বত দেখতে পাচ্ছ, অ্যাপেনাইন পর্বত এটা অবস্থান করছে ইটালিতে। এই যে ইটালি, এখানে অবস্থান করছে অ্যাপেনাইন পর্বত, অ্যাপেনাইন পর্বত। এরপর সার্বিয়া আর আলবেনিয়াতে অবস্থান করছে দিনারিক আল্পস। এই যে দিনারিক পর্বত রয়েছে, এটাই দিনারিক আল্পস পর্বত।
গ্রীসে অবস্থান করছে পিন্ডাস পর্বত। এই যে পিন্ডাস পর্বত দেখতে পাচ্ছ, এবার রাজনৈতিক মানচিত্রের মধ্যে দেখো, এই যে গ্রিস, এখানে অবস্থান করছে পিন্ডাস পর্বত। রোডপ পর্বত, রোডপ পর্বত অবস্থান করছে বুলগেরিয়া এবং টার্কিতে। এছাড়াও আরও বেশ কয়েকটা পর্বত রয়েছে, যেমন বলকান পর্বত রয়েছে, ককেশাস পর্বত রয়েছে, বোহেমিয়া পর্বত রয়েছে, এরকম বেশ কয়েকটি পর্বতও এখানে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এই যে ককেশাস পর্বত, ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, যেটা ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 5642 মিটার। সর্বোচ্চ শৃঙ্গ যখন কোনো পর্বতের দেখানো থাকবে মানচিত্রের মধ্যে, তখন সেটা ত্রিভুজের মতন করে দেখানো থাকে। এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে বহু নদী উৎপন্ন হয়েছে, বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এর মধ্যে রোন নদী, রোন, এ দেখো রোন নদী, পো নদী, আর রয়েছে দানিউব নদী। এই যে দানিউব নদী দেখতে পাচ্ছ, এগুলো সবই উৎপন্ন হয়েছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে। আরও বেশ কিছু নদী উৎপন্ন হয়েছে, যেমন রাইন নদী, এলব নদী আর শিন নদী। এই নদীগুলো উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে আল্পস পার্বত্য অঞ্চলে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে রোন, পো আর দানিউব। রোন, পো আর দানিউব প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে। এই যে রোন নদী, পো নদী এবং দানিউব নদী, এরা প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে। আর উত্তর দিকে প্রবাহিত হয়েছে সিন নদী, রাইন নদী আর এলব নদী। এরা উত্তরের আল্পসের যে উত্তরের মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চলটাকে, যে উত্তরের মালভূমি অঞ্চল, এটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। ভাগ করার পরে এরা উত্তরের বিশাল যে সমতলভূমি অঞ্চল, সেই সমতলভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করেছে। বেশ কিছু বিচ্ছিন্ন মালভূমি রয়েছে, যেমন স্পেনের মেসেতা, সেন্ট্রাল ম্যাসিফ, স্পেনের মধ্যে অবস্থান করছে এই যে মালভূমি অঞ্চল বলে দেখতে পাচ্ছ তোমরা, এখানে অবস্থান করছে মেসেতা মালভূমি। আর ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ম্যাসিফ। আর রাশিয়াতে অবস্থান করছে ডন ম্যাসিফ। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন মালভূমি, তার কারণ এর উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে। নদী প্রবাহিত হওয়ার ফলে সেই উচ্চভূমিকে বিভিন্ন ভাগে পৃথক করেছে, তখন সেই মালভূমিকে বলা হয়ে থাকে বিচ্ছিন্ন মালভূমি। তো এরকম বিচ্ছিন্ন কিছু মালভূমি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থান করছে। পূর্বে যে ইউরাল পর্বত রয়েছে, এই যে ইউরাল পর্বত, সেই ইউরাল পর্বত থেকে শুরু করে, পূর্বের এই যে ইউরাল পর্বত বা উরাল পর্বত, সেই উরাল পর্বত থেকে শুরু করে উত্তরের যে বিশাল সমভূমি অঞ্চল, উত্তরের এই যে বৃহৎ সমভূমি অঞ্চল, সে বৃহৎ সমভূমি অঞ্চল রাশিয়ার মধ্য দিয়ে, যে রাশিয়ার মধ্য দিয়ে, রাশিয়া, তারপরে তোমার হচ্ছে যে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এখান থেকে চলে গেছে ইংল্যান্ড, এই যে ইংল্যান্ডের মধ্যে চলে গেছে, এখান দিয়ে প্রসারিত হয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে গিয়ে শেষ হয়েছে এই বিশাল সমতলভূমি যে অঞ্চলটা, সেইটা। অর্থাৎ এখান থেকে শুরু হয়ে, যদি তুমি প্রাকৃতিক মানচিত্রের মধ্যে দেখো, তাহলে এখান থেকে শুরু হয়ে এখান দিয়ে গিয়ে এই জায়গা বরাবর গিয়ে এখানে শেষ হয়ে গেছে। এর উচ্চতা 180 মিটার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 180 মিটার। পূর্ব দিকে ভলডাই পর্বত অবস্থান করছে ইউরোপ মহাদেশের। এই ভলডাই পাহাড়ি অঞ্চলের উচ্চতা বেশ কিছুটা বেশি, মোটামুটি গড়ে 305 মিটার উচ্চতা বিশিষ্ট হয়। এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে, এখান থেকেও নদী উৎপন্ন হয়েছে। প্রথমেই রয়েছে ভলগা নদী, দেখতে পাচ্ছ এই যে ভলগা নদী, তারপর ডন নদী, ডনের পর হচ্ছে নিপার নদী। এই সমস্ত নদীগুলো উৎপন্ন হয়েছে এই ভলডাই পার্বত্য অঞ্চল বা ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে। এখানে একটা বৃহৎ আকৃতির হ্রদ অবস্থান করছে, যেটা ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ, এই যে ল্যাডোগা হ্রদ।
ওনেগাও একটি হ্রদ আছে, ল্যাডোগা হ্রদ। এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সবথেকে আয়তনের দিক থেকে বৃহত্তম হ্রদ। আর এই যে উত্তরের বিশাল সমতলভূমি অঞ্চল, সেই সমতলভূমি অঞ্চলের উত্তর পশ্চিমে নেদারল্যান্ড অবস্থান করছে। এই নেদারল্যান্ডের আবার সমুদ্র তলদেশ থেকে অগভীর জমিকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে বলা হয়ে থাকে পোল্ডার ভূমি। পরে নেদারল্যান্ডের পোল্ডার ভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে কিভাবে পোল্ডার ভূমির সৃষ্টি হয়। ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকে, ইউরোপ মহাদেশের এই যে উত্তর এবং পশ্চিম দিক, তাই উত্তর পশ্চিম দিকে এখানে অবস্থান করছে ফিনল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রের মধ্যে এই যে ফিনল্যান্ড, সুইডেন, তারপর দেখো নরওয়ে অবস্থান করছে, আর আইসল্যান্ড। এখানে বেশ কিছু প্রাচীন পার্বত্য অঞ্চল দেখতে পাওয়া যায়, যেমন নরওয়ের ডোভারফেল। মানচিত্রের মধ্যে দেখো নরওয়ে ডোভারফেল্ড, এটি একটি প্রাচীন পর্বত। আর ব্রিটিশ যুক্তরাজ্যের গ্রাম্পিয়ান, ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে এখানের মধ্যে অবস্থান করছে। যে ক্র্যাম্বিয়ান পর্বত, এর কাছাকাছি গ্রাম্পিয়ান পর্বত অবস্থান করছে। ইউরোপ মহাদেশের দক্ষিণে তুমি যদি চলে যাও, এই যে দক্ষিণ দিকে এখানে ভূমধ্যসাগরের এই উপকূলবর্তী অঞ্চলে এখানে বেশ কয়েকটি আগ্নেয়গিরি অবস্থান করছে। যেমন প্রথমেই ইতালিতে এই যে ভিসুভিয়াস পর্বত, এখানে ইতালি অবস্থান করছিল। আমি রাজনৈতিক মানচিত্রের মধ্যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, যে ইটালি, ঠিক আছে, ইটালি, এখানে অবস্থান করছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। এরপর সিসিলি দ্বীপের এই যে এটনা আগ্নেয়গিরি দেখতে পাচ্ছ, এই যে সিসিলি দ্বীপ, এর এখানে রয়েছে অবস্থান করছে এটনা আগ্নেয়গিরি। আর লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয়গিরি এখানে অবস্থান করছে। আর আইসল্যান্ডে রয়েছে হেকলা আগ্নেয়গিরি, এর কাছাকাছি রয়েছে ক্রেফলা, এখানে দুখানা আগ্নেয়গিরি রয়েছে। এই হচ্ছে ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে আলোচনা। তোমরা সকলে মানচিত্র দেখে পড়বি, এডুলাইট মানচিত্র বই দেখে। আর কারোর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে এরপরে জানাবে। ভূপ্রকৃতি সম্পর্কিত আলোচনাটা এখানেই শেষ হলো।